আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল পূর্ণাঙ্গ সহায়ক একটি বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। আমরা আজকের এই ক্লাসের সমাধান করব আমাদের পাঠ্য বই নবম অধ্যায়ের যেই সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেই সৃজনশীল প্রশ্নগুলো থেকে আমরা আজকের ক্লাসে 4 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। খেয়াল করে দেখো, আমাদের প্রশ্নে কি বলেছে ওহি সিরামিক্সের ব্যবসায়ের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে নিম্নলিখিত উদ্ধৃতের তথ্য সরবরাহ করে। ওকে, কি বলা আছে ভাইয়া? বলা আছে মূলধন, ব্যাংক উদ্ধৃত, প্রাপ্য সমূহ, প্রদেয় সমূহ, আয়কর, ক্রয় বিক্রয়, প্রাপ্ত ভাড়া, সমাপনী মজুত পণ্য, প্রশিক্ষণ ভাতা, রপ্তানি শুল্ক, প্রাপ্ত বার্তা, বিনিয়োগ, লভ্যাংশ প্রাপ্তি, আসবাবপত্র, প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী ব্যাংক জমা এবং আন্তঃফেরত। প্রশ্নে কি বলেছে দেখো, আমাদের রেওয়া মিলের প্রশ্নগুলো কিছুটা একঘেয়েমি, অর্থাৎ নতুনত্ব নাই বললেই চলে। প্রশ্নটা আসলে একটা প্যাটার্নই মেনটেন করে, আমাকে বলে যে কোনটা কোনটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না সেটার পরিমাণ নির্ণয় করো, একটা রেওয়া মিল করো, মূলধন জাতীয় লেনদেন আইডেন্টিফাই করো। তো এগুলো একদম কমন প্রশ্ন আমাদের জন্য। তো এই প্রশ্নটাও তার ব্যতিক্রম না, বলেছে ওহি সিরামিক্সের রেওয়া মিলের মোট কত টাকা অন্তর্ভুক্ত হবে না তা নির্ণয় করো। আমার রেওয়া মিলে কত টাকা অন্তর্ভুক্ত হবে না। এখন রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না কি কি খেয়াল করে দেখো, হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত্ত রেওয়া মিলে কখনোই উদ্ধৃত্ত হয় না। হাতে নগদ এবং ব্যাংক জমা, আমার সাথে সাথে বলো, হাতে নগদ এবং ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত্ত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। না মানে না, দন্ত নয়কার না, কখনোই অন্তর্ভুক্ত হবে না। তাহলে অন্তর্ভুক্ত হবে কোনটা? হাতে নগদ ও ব্যাংক জমার ক্ষেত্রে আমরা সমাপনী উদ্ধৃত্তটাকে প্রায়োরিটি দিব। বোঝা গেছে কথা? মজুত পণ্যের ক্ষেত্রে, মজুত পণ্য একটা বিশাল গ্যাঞ্জামের জায়গা। মজুত পণ্য কোনটা অন্তর্ভুক্ত হবে, কোনটা অন্তর্ভুক্ত হবে না। যদি আমার প্রশ্নে ক্রয় নামে কোনো এন্ট্রি দেওয়া থাকে তাহলে প্রারম্ভিক মজুত পণ্য আমার রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে, সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে না। আবার যদি আমার প্রশ্নে সমন্বিত ক্রয় দেওয়া থাকে তাহলে প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে না, সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই, আমাদের এখানে ক্রয় দেওয়া আছে, তাই না? ওকে, আমরা একটু দেখবো। দেখো, ব্যাংক উদ্ধৃত্ত 1/1/2017, যেহেতু ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত্ত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, তাহলে এই 1/1/2017 এইটাও আমার রেওয়া মিলে অন্তর্ভুক্ত বা লিপিবদ্ধ হবে না, নয় আকারে না। ওকে, এরপর আমরা দেখবো যেহেতু ক্রয় দেওয়া আছে তাহলে সমাপনী মজুত পণ্য আমার প্রশ্নে অন্তর্ভুক্ত হবে না। তাহলে একটু খেয়াল করে দেখো, আমার এখানে কি কি অন্তর্ভুক্ত হচ্ছে না। ব্যাংক জমার উদ্ধৃত্ত 1/1 অন্তর্ভুক্ত হচ্ছে না 15,000 টাকা। সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হচ্ছে না 22,000 টাকা। 22,000 আর 15,000 42 আর 5 47,000 টাকা আমার রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। ওকে, ক নাম্বারটা আমরা বুঝলাম। খ নম্বরে বলছে উপর্যুক্ত তথ্যের আলোকে ওহি সিরামিক্সের রেওয়া মিল প্রস্তুত করো। আমরা একটা রেওয়া মিল করব। কি করব ভাইয়া? আমরা একটা রেওয়া মিল করব। ভালো কথা, একটা রেওয়া মিল করব। রেওয়া মিল করার একটা বেসিক রুলস আছে, একদম সাধারণ নিয়ম, একদম কোনো প্যাচগোছ কিছু নাই। সাধারণ নিয়ম কি ভাইয়া? নিয়ম হচ্ছে সম্পদ, নিয়ম হচ্ছে কি সম্পদ, ব্যয় এবং উত্তোলন। সম্পদ, ব্যয় এবং উত্তোলন হিসাবগুলোকে ডেবিট করতে হবে। সম্পদ, ব্যয় এবং উত্তোলন জাতীয় হিসাবগুলোকে আমি ডেবিট করব। কি করব ভাইয়া? ডেবিট করব। এবং এবং আয়, দায়, মূলধন, আয়, দায়, মূলধন এই জাতীয় হিসাবগুলোকে আমি কি করে দিব? এই জাতীয় হিসাবগুলোকে আমি ক্রেডিট করে দিব। ভাইয়া কথাটা আরেকবার বুঝি। সম্পদ, ব্যয়, উত্তোলন এই জাতীয় হিসাবগুলো ডেবিট, আয়, দায়, মূলধন এই জাতীয় হিসাবগুলো ক্রেডিট। এখন আসো আমরা অঙ্ক করি। দেখো, তোমাকে এখানে একটা জিনিস আগে থেকে জানা থাকতে হবে, কোন কোন হিসাবগুলোকে আমরা সম্পত্তি হিসাবে কনসিডার করি, কোন কোন হিসাবগুলো ব্যয়, কোন কোন হিসাবগুলো উত্তোলন, কোন কোন হিসাবগুলো আয়, কোন কোন হিসাবগুলো দায়, কোন কোন হিসাবগুলো মূলধন।
এই জিনিসগুলো তোমাকে আগে থেকে চিনতে হবে। যদি না চিনো বেসিকের সেকশনে যাও, বেসিক একটা লিস্ট দেওয়া আছে কোনটা আয় কোনটা ব্যয় কোনটা দায়, সেখান থেকে মুখস্থ করো। বেসিক ডেভেলপমেন্টের জন্য এই ইজি অ্যাকাউন্টিং বইয়ে আমার বেসিকের ক্লাস আছে, বেসিকের ক্লাস করো, দেন তুমি সৃজনশীল প্রশ্নে আসো। ওকে, আমরা একটু দেখবো কি কি দেওয়া আছে। মূলধন দেওয়া আছে, আমরা কি করব, মূলধনকে কি করতে হয়, ক্রেডিট করতে হয়, তাহলে মূলধন হিসাব ক্রেডিট। প্রাপ্য, প্রাপ্য মানে সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে কি করতে হবে, ডেবিট করতে হবে। প্রদেয় মানে হচ্ছে দায়। ভাইয়া মনে রাখবা প্রাপ্য কথাটার মানেই হচ্ছে সম্পদ, প্রাপ্য এই কথাটার মানেই কি সম্পদ। আবার প্রদেয় এই কথাটার মানেই হচ্ছে কি একটা দায়। বোঝা গেছে কথা? আচ্ছা, প্রদেয় সমূহ, তাহলে প্রদেয় কি দায়, আয় দায় মূলধনকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। আয়কর, দেখো আয়কর এটা একটা উত্তোলন। তুমি বলতে পারো আয়কর কেন উত্তোলন? আয়করের ইংরেজি হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকামটা হয় কার, মালিকের। মানে এখন তুমি মনে করতে পারো ভাইয়া ইনকাম তো ব্যবসায়ের হয়। ভাই ব্যবসায়ের কিছুই হয় না, দিন শেষে ব্যবসায়ের কিচ্ছু না, সব হচ্ছে মালিকের, সব হচ্ছে পাওনাদার বা দায়ের। ব্যবসায়ের কি থাকে, ব্যবসায়ের কিছুই থাকে না। মুনাফার টাকাটাও তো কার, মালিকের। তো মুনাফা যেহেতু মালিকের হইছে, ইনকামও মানে ইনকাম যেহেতু মালিকের, ট্যাক্স দিবে কে, মালিক দিবে। তো মালিকের কোনো খরচ, মালিক যদি ব্যবসা থেকে কিছু নিয়ে যায় অথবা মালিকের জন্য যদি ব্যবসা প্রতিষ্ঠান কোনো খরচ করে, দুইটাই আমার জন্য উত্তোলন। তাহলে আয়কর এটা একটা মালিকের খরচ, তাহলে এটা আমার জন্য কি হবে, একটা উত্তোলন। সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে, এই জন্য আমরা আয়করকেও কি করে দিব, ডেবিট করে দিব। ক্রয় হিসাব, ক্রয় হিসাব একটা সম্পদ, ক্রয় হিসাব একটা ব্যয়, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে, আমরা ডেবিট করে দিব। বিক্রয় একটা আয়, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হবে, এই জন্য আমরা বিক্রয়কে ক্রেডিট করে দিব। প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত ভাড়া এটা একটা আয়, মানে আমি ভাড়া পাইছি ভাইয়া, আমি ভাড়া পাইছি, এটা আমার জন্য একটা আয়, তাই না? তাহলে আমার আয় হয়েছে, আয় হিসাবগুলো কি কি করতে হয়, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হয়, তাহলে আমরা এই আয়কে ক্রেডিট করে দিব। সমাপনী মজুত পণ্য তো আমার রেওয়া মিলে আসবে না। প্রশিক্ষণ ভাতা, ভাতা একটা ব্যয়বাচক শব্দ, এটা একটা ব্যয়, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে। রপ্তানি শুল্ক, শুল্ক এটা আমার জন্য একটা ব্যয়, তো এটাকে আমি কি করে দিব, ব্যয় হলে এটাকে আমি ডেবিট করে দিব। প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত ভাড়া সরি প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা আমি বাট্টা পাইছি, এই যে আমি পাইছি এটা আমার জন্য একটা আয়। দেখো এখানে আরেকটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে প্রাপ্ত, প্রাপ্ত এটা একটা আয়বাচক শব্দ, প্রদত্ত অথবা প্রদান এটা একটা ব্যয়বাচক শব্দ, তাই না? তাহলে প্রাপ্ত বাট্টা, আমি বাট্টা পাইছি, প্রাপ্ত বাট্টা এটা কি, এটা হচ্ছে আমার জন্য একটা আয়, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হবে, তো বাট্টাকেও আমি ক্রেডিট করে দিব। বিনিয়োগ একটা সম্পদ, আমার ব্যবসায়ের সম্পত্তিগুলো কি কি করি আমি ডেবিট করে দিই, তাই না? সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়, তাহলে এই বিনিয়োগকেও আমি কি করে দিব, বিনিয়োগকেও আমি ডেবিট করে দিব। লভ্যাংশ প্রাপ্তি, এই যে প্রাপ্তি আয়বাচক শব্দ, মূলধন আয় দায় মূলধনকে কি করতে হয়, ক্রেডিট করে দিতে হয়। আসবাবপত্র, আসবাবপত্র একটা সম্পত্তি, আসবাবপত্র কি একটা সম্পত্তি, সম্পত্তি ব্যয় উত্তোলনকে কি করতে হবে, ডেবিট করতে হবে, তাহলে এটাকে আমি ডেবিট করে দিলাম। প্রারম্ভিক মজুত পণ্য একটা ব্যয়, এটাকে আমি কি করব, সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট, তাহলে প্রারম্ভিক মজুত পণ্য আমি ডেবিট করব। সমাপনী ব্যাংক জমা, ব্যাংক জমা এটা একটা সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়, এই জন্য এটাকে আমরা ডেবিট করে দিব, তাই না? আচ্ছা, আন্ত ফেরত মানে আমি ফেরত পাঠিয়ে দিছি, আমি ফেরত পাঠাবো কোনটা, যেটা আমি ক্রয় করে নিয়ে আসছি, সরি আমার কাছে ফেরত আসবে কোনটা, আন্ত ফেরত মানে আমার কাছে ফেরত আসতেছে, আমার কাছে ফেরত আসবে কোনটা, যেটা আমি বিক্রি করছিলাম ওইটা আমার কাছে ফেরত আসবে। তাহলে আন্ত ফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত, বিক্রয় একটা আয়, বিক্রয় ফেরত আয়কে কমায়া দেয়, তাহলে আয়কে কমায় দিলে এটা কি হবে, ডেবিট হবে, তাহলে আন্ত ফেরত হিসাব ডেবিট। তাহলে আমরা রেওয়া মিলটাও কিন্তু কি খুব সুন্দর মতো করে ফেলতে পারলাম। এরপরে কি বলছে, উপর্যুক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে গ নাম্বার আমাদেরকে যেটা বলছিল যে আমরা কি করব, এই গ নাম্বার প্রশ্নে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করব।
এখন আমরা এর আগের প্রশ্নগুলোর মাধ্যমে এটা বুঝেছি বা এটা আমরা শিখেছি যে আমরা আসলে চতুর্থ অধ্যায়ে যেইভাবে মুনাফা জাতীয় আয় ব্যয় বের করতাম, নবম অধ্যায়ে এসে সেটার মধ্যে কিছুটা ভিন্নতা চলে আসে। অর্থাৎ নবম অধ্যায়ে এসে আমরা আয় ব্যয়ের সাথে অতিরিক্ত কিছু উপাদান যোগ বা বিয়োগ করি। যেমন যদি আমার সেটা মুনাফা জাতীয় ব্যয় হয়, তখন আমি প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করি। যদি ক্রয়ের সাথে ক্রয় ফেরত থাকে, সেটা আমি বাদ দিয়ে তারপরে নিট ক্রয় লিখি। তারপরে সেখান থেকে সমাপনী মজুত পণ্যটা বাদ দিই। যদি আয় লিখতে চাই, তাহলে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিয়ে লিখতে হয়। যদি আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে, তাহলে অনাদায়ী পাওনা থেকে অনাদায়ী পাওনা সঞ্চিতিটা বাদ দিয়ে আমরা লিখি। তো এই জিনিসগুলো আমাদেরকে নতুন করে শিখতে হয় এই অধ্যায়ে এসে। তা আমি যদি মুনাফা জাতীয় আয়ের পরিমাণ আগে বের করতে চাই, মুনাফা জাতীয় আয় একটু খেয়াল করি, মুনাফা জাতীয় আয়ের মধ্যে কি কি আসবে। এই যে ক্রয়, এটা কিন্তু আমার জন্য একটা আয়, বিক্রয়, এটা কিন্তু আমার জন্য আয়। বিক্রয় আমার জন্য আয় হইলেও আমার জন্য কিন্তু আবার বিক্রয় ফেরতও এইখানে আছে। তাহলে এটা কি করতে হবে, এটা বিক্রয় থেকে বাদ দিতে হবে। আন্তঃফেরত বা বিক্রয় ফেরত কি করতে হবে, বিক্রয় থেকে বাদ দিয়ে এরপরে হিসাব করতে হবে। ওকে, এরপরে দেখো প্রাপ্ত ভাড়া, এটাও কিন্তু আমার জন্য একটা আয়। প্রশিক্ষণ ভাতা, রপ্তানি শুল্ক, প্রাপ্ত বাট্টা, এটাও আমার জন্য একটা আয়। বিনিয়োগ লভ্যাংশ প্রাপ্তি, এটাও কিন্তু আমার জন্য একটা আয়। তাহলে যেটা যেটা আমার জন্য আয়, আমি সেটা সেটা লিখে ফেললাম। একটা ভ্যারাইটি আমরা পাইছি বা একটা পার্থক্য আমরা পাচ্ছি, সেটা হচ্ছে বিক্রয় থেকে বিক্রয় ফেরতটা বাদ দিয়ে দিব। তার কারণ আমার অ্যাকচুয়াল বিক্রয় তো বের হবে বিক্রয় ফেরত বাদ দেওয়ার পরেই, তাই না? তো এই জন্য বিক্রয় থেকে বিক্রয় ফেরতটুকু বাদ দিয়ে এরপরে লিখতে হবে। ওকে, এরপরে যদি আমরা আসি ব্যয়ের ক্ষেত্রে, যদি আমরা চিন্তা করি, দেখো ক্রয় এটা একটা ব্যয়, ক্রয়ের সাথে যদি কোনো ফেরত থাকতো সেটা আমরা লিখতাম। এখন ক্রয়টা তো আমি একা লিখতে পারবো না, কি করতে হবে, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে, প্রারম্ভিক মজুত পণ্য কই, এই যে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে এই ক্রয়টা আমি যোগ করব, তাই না? যোগ করে এই সমাপনী মজুত পণ্যের টাকাটুকু আমি আবার বাদ দিয়ে দিব, তাই না? আচ্ছা, এরপরে আর কি কি ব্যয় আছে, এই যে প্রশিক্ষণ ভাতা, এটা আমার জন্য ব্যয়। রপ্তানি শুল্ক, এটা আমার জন্য ব্যয়। আর কি কোনো ব্যয় আছে? না, আর কোনো ব্যয় কিন্তু আমার প্রশ্নে দেওয়া নাই। তাহলে আমার এখানে কি করতে হচ্ছে, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয়ের পরিমাণ যোগ করব, সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দিব। এরপরে প্রশিক্ষণ ভাতা, রপ্তানি শুল্ক, এই ব্যয়গুলো আমরা এখানে লিখে দিব, তাই না? তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যায়। আসলে আমরা একটু উত্তরের দিকে তাকাই যে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো আসলে কতটুকু প্রাসঙ্গিক ছিল। দেখো, আমাকে প্রথমে বলছে যে কি বের করতে, রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ বের করতে, 15,000 আর 22,000, 37,000 টাকা। আমরা এখানে লিখলাম 37,000 টাকা, তাই না? ওকে, এরপর আমরা যদি চলে যাই, রেওয়া মিল করতে বলছিল, রেওয়া মিলে আমরা কি করব, আমাদের যেই হিসাবগুলো ডেবিট ক্রেডিট, সেই হিসাবগুলো আমরা ডেবিট ক্রেডিট করব। কিভাবে করব, যেগুলো সম্পদ, যেগুলো ব্যয়, যেগুলো উত্তোলন, সেগুলোকে ডেবিট করব। যেগুলো আয়, যেগুলো ব্যয়, যেগুলো আয়, যেগুলো দায়, যেগুলো হচ্ছে মূলধন, ওইটাকে আমরা ক্রেডিট করে দিব। যেমন মূলধন আমরা ক্রেডিট করছি, প্রাপ্য হিসাব সমূহ ডেবিট, প্রদেয় হিসাব সমূহ ক্রেডিট, আয় করা একটা উত্তোলন ডেবিট, ক্রয় ডেবিট, বিক্রয় ক্রেডিট, প্রাপ্ত ভাড়া ক্রেডিট, তারপরে প্রশিক্ষণ ভাতা ডেবিট, রপ্তানি শুল্ক ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট, বিনিয়োগ ডেবিট, লভ্যাংশ প্রাপ্তি ক্রেডিট, আসবাবপত্র ডেবিট, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, সমাপনী ব্যাংক জমা ডেবিট, আন্তঃফেরত, এটাও কিন্তু আমার জন্য ডেবিট। করার পরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, রেওয়া মিলের দুই পাশ মিলেছে কিনা। যদি রেওয়া মিলের দুই পাশ মিলে, তার মানে আমরা যা কিছু করছি সব ঠিক করছি। যদি রেওয়া মিলের দুই পাশ না মিলে, তাহলে আমাদের হয়তোবা কোনো একটা জায়গায় ভুল থাকতে পারে। এই যে হয়তোবা, এই কনফিউশনটা দূর করার জন্য আমরা পুরো হিসাবটা আরেকবার চেক করে দেখব। যদি কোনো ভুল থাকে, ভুলটা কারেকশন করে ফেলবো। আর যদি এমন হয় যে না, আমাদের কোনো ভুল নাই, তারপরেও রেওয়া মিল মিলে নাই, সেক্ষেত্রে কি করতে হবে, দুই পাশের যেই পার্থক্যটা যেই পাশে কম আসবে, ওই পাশে টাকা লিখে অনিশ্চিত হিসাব দিয়ে সেটা আমরা মিলিয়ে দিব। কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে আমার এই অঙ্কের দুই পাশ মিলে গেছে, মানে আমাদের অঙ্কটা হয়ে গেছে। ওকে, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার গতে ভাইয়া আমরা কি করছি, মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বের করছি। মুনাফা জাতীয় আয় বের করার সময় বিক্রয় থেকে বিক্রয় ফেরত অর্থাৎ আন্তঃফেরতটা বাদ দিয়ে নিছি, কারণ আমার অ্যাকচুয়াল বিক্রয়টা দরকার।
এরপরে আমি কি করছি, প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত বার্তা, লভ্যাংশ প্রাপ্তি যোগ করে দিছি। ব্যয়ের ক্ষেত্রে যেহেতু আমাদের ব্যয়ের একটা ক্লাসিফিকেশন থাকে, আমরা মানে ভাগ করতে পারি কয়েকটা ভাগে। একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, পরোক্ষ খরচ, পরিচালনা খরচ, হোয়াটএভার, তোমার ওই ভাগ না করলেও হবে। অর্থাৎ এই যে আমি যে বিক্রিত পণ্যের ব্যয় নামে একটা ভাগ দিলাম, তারপরে হচ্ছে অন্যান্য ব্যয় নামে একটা ভাগ দিলাম, এটা তুমি না দিয়ে তুমি যদি চাও সিরিয়ালে এগুলো লিখে ফেলবা, তাইলেও তোমার উত্তর হবে, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে আমার কথাটা? তাহলে ভাইয়া আমরা কোন প্রশ্নটা সমাধান করছিলাম? আমরা আমাদের পাঠ্য বই রেওয়া মিলের অধ্যায়ের 5 নাম্বার সৃজনশীল প্রশ্নটি আমরা সমাধান করছিলাম। আমি আশা করছি এই প্রশ্নটি আমরা সবাই বুঝতে পেরেছি। যদি কারো বোঝায় কোনো সমস্যা হয়ে থাকে আমাকে জানাতে পারো, নয়তোবা যদি তুমি মনে করো তোমার বেসিকের দুর্বলতা রয়েছে, তাহলে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের 9ম অধ্যায়ের শুরুতে আমি রেওয়া মিলের বেসিক নিয়ে আলোচনা করেছি, সেই বেসিকের ক্লাসটাকেও তোমরা চাইলে করে আসতে পারো। তাহলে ভাই আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।